ক্লাস 11 ম্যাথামেটিক্স রায়মার্টিনের সেট নম্বর 8 গ্রুপ এ আলোচনা করা হচ্ছে। একের দাগের কোশ্চেন কি আছে, a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n বিস্তৃতির শেষ দিক থেকে r প্লাস 1তম পদের দ্বিপদ সহগের মান নির্ণয় করো। দ্বিপদ সহগ a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n বিস্তৃতির প্রথম দিক থেকে r প্লাস 1তম পদটা কত হয় না NCR এ টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু এক্স টু দি পাওয়ার r। এখন কি শেষ দিক থেকে হলে এগুলো চেঞ্জ হয়ে যায়, কি হবে না এটা এখানে যাবে এবং এটা এখানে চলে যাবে। ওকে, শেষ দিক থেকে r প্লাস 1তম পদ কত হয়, চেঞ্জ হয়েছে NCR মাইনাস 1 এ টু দি পাওয়ার r এক্স টু দি পাওয়ার n মাইনাস r। সহগটা কোনটা হয় না, সহগটা এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে সহগ। ঠিক আছে, তাহলে শেষ দিক থেকে r প্লাস 1তম পদের সহগ হয়ে যাচ্ছে এটা। ওকে, এটা হয়ে যাবে অ্যান্সার। এর পরের অঙ্ক, পি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2px প্লাস 1 হোল টু দি পাওয়ার 2020 এর বিস্তৃতিতে সহগ সময়ের সমষ্টি শূন্য হলে পি এর মান কত। অর্থাৎ এখানে এক্স ইকুয়াল টু 1 বসাতে হবে, এই যে এখানে এক্স ইকুয়াল টু 1 বসাতে হবে, এক্স ইকুয়াল টু 1। ঠিক আছে, এক্স ইকুয়াল টু 1 যদি বসানো হয় তাহলে কি পাবো না, এক্স ইকুয়াল টু 1 বসিয়ে পাই, তাহলে পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1 হোল টু দি পাওয়ার 2020 সমান 0, মানে এইটা সমান 0 হবে গোটাটাই। ঠিক আছে, পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1 সমান 0, মানে পি মাইনাস 1 তার হোল স্কোয়ারের ফর্মুলা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে পি মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0 পাওয়া গেল। এরপর হচ্ছে পি মাইনাস 1 সমান 0, মানে পি সমান 1, অর্থাৎ পি এর মান পাওয়া যাচ্ছে আমাদের 1। এর পরের অঙ্ক, যে কোনো দুটি পৃথক ধনাত্মক বাস্তব সংখ্যার ক্ষেত্রে প্রমাণ করো যে সংখ্যাদ্বয়ের সমান্তরীয় মধ্যক গ্রেটার দেন সংখ্যাদ্বয়ের গুণোত্তরীয় মধ্যক। অর্থাৎ সমান্তরীয় মধ্যক বলতে am গ্রেটার দেন gm। ঠিক আছে, এইটা আমাকে দেখাতে হবে, এটা আমরা জানি am গ্রেটার দেন gm গ্রেটার দেন hm। ঠিক আছে, আমরা তো এত দূরেই জানি আমাদের ফর্মুলা অনুযায়ী ক্লাস 11 যেটা আছে। ধরি দুটি পৃথক ধনাত্মক সংখ্যা, একটা হচ্ছে পি একটা এবং কিউ, তাহলে সমান্তরীয় মধ্যক পি প্লাস কিউ বাই 2 একটা, এবং গুণোত্তরীয় মধ্যক রুট ওভার অফ পি কিউ। ঠিক আছে, এখন আমরা একটা কি জানি ফর্মুলা, কোনো একটা বর্গ যদি রাশি হয় সেটা হচ্ছে 0 থেকে সবসময় বড় হবে, পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার গ্রেটার দেন 0, না এটাকে আমরা ফর্মুলা করছি কার ফর্মুলা, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ কি পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু পি কিউ গ্রেটার দেন 0, অর্থাৎ পি প্লাস কিউ বাই 4, মানে এর পরের লাইনটা লেখা হয়েছে, পরের লাইনটা আমি লিখে দিই, পি প্লাস কিউ তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4 পি কিউ, 4 পি কিউ। তাহলে পিটা আমাদের কী করেছেন ওটা বাঁ দিকে নিয়ে এসেছে, অর্থাৎ পি প্লাস কিউ বাই 4 তার হোল স্কোয়ার গ্রেটার দেন, এটা গ্রেটার দেন ছিল। ঠিক আছে, পি কিউ। তাহলে এখন যদি এখানে করা যাবে, মানে পি প্লাস কিউ বাই 2 তার হোল স্কোয়ার, মানে যদি করা হয় তার হোল স্কোয়ারটা ডান দিকে নিয়ে গেছে, রুট করা হয়েছে, অর্থাৎ এইটাই ছিল এম, এটা কি ছিল এম, আর এইটা ছিল জিএম। ঠিক আছে, এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণ হয়ে গেল। এর পরের অঙ্ক, থ্রি একক দূরবর্তী দুটি সমান্তরাল সরলরেখার মধ্যগামী সরলরেখার সমীকরণ 3x মাইনাস 4y মাইনাস 7 ইকুয়াল টু 0 হলে সমান্তরাল সরলরেখা দুটির সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ এই টাইপের আছে মধ্যগামী, এখানে একটা সরলরেখা আছে, এখানে একটা সরলরেখা আছে, আর এই মাঝের যে সরলরেখাটা সেটা হচ্ছে কত 3x মাইনাস 4y মাইনাসে 7 ইকুয়াল টু 0, এটা মাইনাসে 7। ঠিক আছে, এই ডাটাটা দেওয়া আছে আমাদের এখানে। যদি দেওয়া থাকে তাহলে বলছে সরলরেখা দুটির সমীকরণ নির্ণয়, সমান্তরাল সরলরেখা। এই সরলরেখা সমান্তরাল সরলরেখার সমীকরণ আমরা ধরবো, তাহলে 1 নং নাম দেওয়া হয়েছে এটাকে, এবং 1 নং সরলরেখা সমান্তরাল সরলরেখার সমীকরণ হচ্ছে কে দিয়ে পাচ্ছি। ঠিক আছে, 3x মাইনাস 4y প্লাস কে, 3x মাইনাস 4y প্লাস কে ইকুয়াল টু 0, এটা হচ্ছে 2 নম্বর নাম দিয়েছি। 1 ও 2 সরলরেখা দুটির মধ্যবর্তী দূরত্ব কত হবে, এইখান থেকে এর দূরত্বটা দেওয়া আছে কত, এর দূরত্ব দেওয়া আছে 3 একক, অর্থাৎ এটা হবে 3/2 আর এটা হবে 3/2। ঠিক আছে, তাহলে 3/2 করে হবে, এটা হচ্ছে 3/2, এখানে হচ্ছে 3/2, দুটোরই 3/2 করে হবে। ওকে, তাহলে এই দুটি সরলরেখার মধ্যে দূরত্ব যেটা পাবো, মানে এইখানে সরলরেখা এবং এই 1 নম্বর সরলরেখা এবং 2 নম্বর সরলরেখা, মানে এই সরলরেখাটা এবং এখানে যে কোনো একটা সরলরেখা ধরছি আমি,
তাদের মধ্যবর্তী দূরত্ব 3/2 হবে প্লাস মাইনাসে। অর্থাৎ দুটি সরাকার মধ্যবর্তী দূরত্ব আমরা ফর্মুলা জানি কি হয়, সি সি এই যে সিগুলো এখানে হচ্ছে এইটা সি আর এখানে এইটা সি, অর্থাৎ C1 - C2 করা হয়। অর্থাৎ এখানে মানে সি বলতে কে প্লাস 7/√অফ 3² + 4² ইকুয়াল প্লাস মাইনাস 3/2। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, কে প্লাস 7/5 এদিকে বর্গ করে দেওয়া হয়েছে, না বর্গ নয়, এটা তো 5 হবে, এটা 3/2 হবে। অর্থাৎ কে প্লাস 7 ইকুয়াল টু প্লাস মাইনাস 15/2, মানে ধনাত্মক মান ধরছি আমি, অর্থাৎ দুটোই পজিটিভ। তাহলে এখানে পজিটিভ ধরলে কে এর মানটা পাওয়া যাচ্ছে হাফ, এবং ঋণাত্মক মান ধরলে ডান দিকটা নেগেটিভ হবে, এই যে নেগেটিভ, অর্থাৎ কে এর মান হচ্ছে -29/2। তাহলে আমরা এই যে এই সমীকরণটা পেয়ে গেছি, যেটা হচ্ছে আমাদের এই যে 2 নম্বর, কে এর মান দুটো পাচ্ছি, অর্থাৎ দুটো সমান্তরাল সরলরেখা হবে। তাহলে নির্ণয় সমান্তরাল সরলরেখা দুটি সমীকরণ, একবার কে এর মান হাফ বসানো হয়েছে তখন এই সমীকরণটা পাওয়া গেল, এবং আর একবার কে এর মান হচ্ছে -29/2 বসানো হয়েছে তখন এই সমীকরণটা পাওয়া গেল। অর্থাৎ এই দুটি হচ্ছে সমান্তরাল সরলরেখা। ওকে, এই যে সমান্তরাল সরলরেখা, আর এখানেও সমান্তরাল সরলরেখা পাওয়া গেল। ওকে, এর পরের অঙ্ক 2 এর দাগের একটি কি দেওয়া আছে, x² + y² + 2x - 2y + 5 = 0 দ্বারা একটি বৃত্তের সমীকরণ নির্দেশিত হয়, আর তোমার উত্তরের সমর্থনে যুক্তি দিতে হবে। অর্থাৎ এটাকে যদি আমরা কার সঙ্গে তুলনা করি, x² + y² + 2gx + 2f + c = 0, তাহলে এখানে সঙ্গে তুলনা যদি করা হয় তাহলে 2g = 2 আর 2g = 2, g = 1 আর 2f = 2 আর f = 1 পাওয়া গেল, এবং c সমান এখানে 5 আছে, এই যে 5, তাহলে 5। এখন আমরা ব্যাসার্ধ জানি g² + f² - c, মানে এটা ব্যাসার্ধ নয়, আমরা রুটোভার দিলে ব্যাসার্ধ পাওয়া যায়। তাহলে এর মানটা দেখছি নেগেটিভ চলে এলো আমাদের। ঠিক আছে, তাহলে এই বৃত্তকে প্রকাশ করবে না। কারণটা কি এইখানে লিখছি, কারণ ব্যাসার্ধ রুটোভার g² + f² - c অবাস্তব হবে না। ঠিক আছে, তাহলে কারণটা হচ্ছে এটা অবাস্তব, এটা অবাস্তবের জন্য আমাদের এটা লেখার দরকার নেই, কারণ হচ্ছে এটা ব্যাসার্ধটা অবাস্তব হয়ে গেছে। ঠিক আছে, ব্যাসার্ধটা অবাস্তব, তার জন্য কি হলো না, এটা বৃত্তকে প্রকাশ করবে না। কোনো একটা বৃত্তের যদি ব্যাসার্ধটা অবাস্তব হয়ে যায়, কাল্পনিক, তো সেক্ষেত্রে তো আমি বৃত্ত অঙ্কন করতে পারি না। ওকে, রুটের ভিতরে নেগেটিভ আসছে, তার জন্য কাল্পনিক এসে যাবে, রুটের ভিতরে আই দিয়ে চলে আসবে, অর্থাৎ আই দিয়ে যদি চলে আসে সেক্ষেত্রে কাল্পনিক হয়ে যায়। অথবা অঙ্কটি আছে, একটি উপবৃত্তের উৎকেন্দ্রতা 2/3, নাভি s = 5,4 এবং পরাক্ষ ও নিয়ামকের ছেদবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ছেদবিন্দু z 8,7, উপবৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। অর্থাৎ উপবৃত্তটার শীর্ষ এ এবং অ্যাডজেস্ট বিন্দুতে জেড রেখাংশ 3:2 অনুপাতে যথাক্রমে অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত করে। এটাকে অন্তর্বিভক্ত করছে 3:2 এবং এটাকে বহির্বিভক্ত করছে 3:2 অনুপাতে। তাহলে এর স্থানাঙ্ক কত হবে, এই বিন্দু দুটোকে, অর্থাৎ এই দুটো বিন্দুকে অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত করছে। তাহলে এখানে যোগ হবে 3 × 5 + 2 × 8/3 + 2, এটা যোগ হয়ে যাবে গুণ করে। তাহলে এটা মানটা পাওয়া যাবে 31/5, 26/5 এর স্থানাঙ্ক। এবং এ ডেশের স্থানাঙ্ক কি অন্তর্বিভক্ত করছে না বহির্বিভক্ত করছে, এটাকে, সুতরাং মাইনাস হয়ে যাবে, বহির্বিভক্ত করলে মাইনাস, মাঝটাতে মাইনাস, অন্য কিছু করা হয় না, এইটাকে মাঝটাতে মাইনাস করে দেওয়া হয়েছে। তাহলে কত হয় এখানে -1 এবং -2। তাহলে এর স্থানাঙ্ক কত হবে না, এই নাভির স্থানাঙ্ক বা কেন্দ্রের স্থানাঙ্ক, এই দুটো যে স্থানাঙ্ক আছে তাদের মধ্যবর্তীটা হবে কি কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে এখানে ওইটাই করা হয়েছে, দুটোকে যোগ করে /2, দুটোকে যোগ করে /2 করে দেওয়া হয়েছে। তাহলে কত হয় 13/5 এবং 8/5, এটাই হবে কেন্দ্রের স্থানাঙ্ক। কেন্দ্রটা হচ্ছে এ এবং অ্যাডজেস্ট, এটা ছবিটা করা গেল নয়, এটা হচ্ছে এটা অ্যাডজেস্ট, এদের মধ্যবর্তী যেটা হবে সেটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র, অর্থাৎ এদের মধ্যবর্তীটা এই যে 2 দিয়ে ভাগ দিয়েছি, যোগ করে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, এরপরের অঙ্ক 3 দাগের অঙ্কটি, 3 দাগের একটি কি আছে, প্রথম 30টি স্বাভাবিক সংখ্যা থেকে যদৃচ্ছভাবে একটি কোন মৌলিক সংখ্যা নির্বাচন করার সম্ভাবনা কত। তাহলে প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যাগুলোর সংখ্যা কতগুলো হবে না, এই যে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29। ঠিক আছে, অর্থাৎ মোট সংখ্যা হচ্ছে 10টা। ঠিক আছে,
এটা হচ্ছে সংখ্যা হচ্ছে মোট সংখ্যার মৌলিক সংখ্যা হচ্ছে 10টা। তাহলে মৌলিক সংখ্যা নির্বাচন, যে একটি মৌলিক সংখ্যা নির্বাচন করার সমান কত হয় 10/30, মানে হচ্ছে 1/3। তাহলে অ্যান্সার হয়ে যাবে 1/3। এরপরে অথবা অঙ্কটা হবে সমসম্ভব একটি পরীক্ষা ই এর নমুনা দেশ হলো এস, এবং ওই এস এর যে কোনো দুটি উপাদান এ ও বি এর ক্ষেত্রে এ সাবসেট অফ বি হয়, তবে প্রমাণ করো যে প্রবাবিলিটি অফ এ লেস ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি। যেহেতু এ সাবসেট অফ বি আছে, সুতরাং এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি সমান 5 হবে, যেহেতু বি সেটটা বড়। অর্থাৎ এ এবং এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ঘটনা দুটি পরস্পর বিচ্ছিন্ন, এবং এদের ইউনিয়নটা কত হবে, ইউনিয়নটা কিন্তু যোগ হয়ে যাবে, ইউনিয়নটা কী হবে বি এর দিকে চলে যাবে, বি হবে। ঠিক আছে, তাহলে কত হবে, তার প্রবাবিলিটি অফ বি, মানে প্রবাবিলিটি অফ বি সমান, এটা ভাঙলে আমাদের প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, যেহেতু পরস্পর বিচ্ছিন্ন তার জন্য ইন্টারসেকশন মানটা 0 আছে, এই যে 0। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি অফ এ, মানে যেহেতু এটা একটা প্রবাবিলিটি, এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে, তাহলে কত হবে, এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 বা 0 থেকে বড় আছে, তার জন্য আমাদের এটা সমান হয়েছে। যদি এটা না থাকে তাহলে নিশ্চয়ই বিটা বড় বটে, সুতরাং প্রবাবিলিটি অফ এ লেস ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি, বিটা সুতরাং বড় হয়ে গেল, এটাই প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, এর পরের অঙ্ক, লাস্ট অঙ্ক, খুবই ছোট ছোট এই চ্যাপ্টারের অঙ্কগুলো দেওয়া আছে। পক্ষপাত শূন্য একটি মুদ্রা নিয়ে টস করা হলো, যতক্ষণ পর্যন্ত হেড না পড়ে হেড পড়ার ঘটনা এইচ এবং টেল পড়ার ঘটনা টি দ্বারা চিহ্নিত করা হলে পরীক্ষাটির নমুনাদেশ লেখো। পরীক্ষাটির নমুনাদেশ বের করতে হবে। তাই নির্ণীয় নমুনাদেশ এস সমান এইচ যতক্ষণ পর্যন্ত হেড না পড়ে। তাহলে হেড যদি পড়ে যায় সেখানে দাঁড়াবো, প্রথমেই হেড পড়েছে দাঁড়াই গেছে। ঠিক আছে, এটা তারপরে একটা টেল পড়লো, তারপরে একটা হেড দাঁড়ালি, তারপরে দুটোই টেল, তারপরে হেড পড়লো দাঁড়ালি, এরম করে টেল বারবার আসতে থাকবে, যখনই হেড পড়বে তখনই দাঁড়াবো, এরম করে আমাদের এই সেটটি যাতে থাকবে টি 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 এইচ, আরও টি 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 অনেকগুলো টি হয়ে এইচ, যেখানেই হেড পড়বে সেখানে দাঁড়াতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের নমুনাদেশটা, এইটা হতে পারে। ওকে, এগুলো আমাদের সেট নম্বর 8-এর গ্রুপ এর আলোচনা। এর পরের ভিডিওতে আমরা সেট নম্বর 2-তে আলোচনা করব। এতদূরে থাকলো ভিডিওটি, খুব ছোট হলো ভিডিওটি।